আমি তো দেইনি। সবাই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে ক্লাস শুরু করছি। ঢাকা সিটি কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস পরিচালনায় আমি ডক্টর মোহাম্মদ মাহবুব হাসান। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো মনোস্যাকারাইডের বৈশিষ্ট্য, প্রকারভেদ, ডি ও এল গ্লুকোজ, ডি ও এল ফ্রুক্টোজ, গ্লুকোজ ও ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার। আমরা মনোস্যাকারাইডে চলে যাই। মনোস্যাকারাইডের সংজ্ঞা প্রথমেই, যে কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস বা আদ্র বিশ্লেষণ করলে আর কোনো সরল কার্বোহাইড্রেট একক পাওয়া যায় না, সেগুলোই মনোস্যাকারাইড। বৈশিষ্ট্য: মনোস্যাকারাইড অন্যান্য জটিল কার্বোহাইড্রেট তৈরির গাঠনিক ইউনিট হিসেবে কাজ করে। আমরা যদি স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন ইত্যাদি জটিল শর্করা তৈরি করি, সেক্ষেত্রে মনোস্যাকারাইড ভূমিকা পালন করে, কারণ মনোস্যাকারাইড হবে তাদের একক। এর সাধারণ সংকেত CnH2nOn। মনোস্যাকারাইড সময়ে একটি মুক্ত অ্যালডিহাইড গ্রুপ বা একটি মুক্ত কিটোন গ্রুপ এবং একাধিক হাইড্রোক্সিল গ্রুপ থাকে। তাহলে মনোস্যাকারাইডে কমপক্ষে একটা অ্যালডিহাইড গ্রুপ প্লাস একাধিক হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, বা কমপক্ষে একটি কিটোন গ্রুপ ও একাধিক হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। অ্যালডিহাইড গ্রুপ বা কিটোন গ্রুপ মুক্তভাবে থাকায় এরা বিজারক পদার্থ হিসেবে কাজ করে এবং এদেরকে রিডিউসিং গ্রুপ বলা হয়। কাজেই অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ যুক্ত কার্বোহাইড্রেটকে রিডিউসিং সুগার বলা হয়। আমরা গত ক্লাসে শিখেছিলাম এটা। মনোস্যাকারাইড সমূহ সাধারণত মিষ্টি স্বাদ বিশিষ্ট, দানাদার, পানিতে দ্রবণীয় এবং আলোক সক্রিয় যৌগ। তাহলে এই ছিল মনোস্যাকারাইডের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য ক্ষেত্রে কারো কোথাও কোয়েরি আছে, কোনো জিজ্ঞাসা আছে বৈশিষ্ট্যের? স্যার আলোক সক্রিয় না? হ্যাঁ, ওটা আসছি, আমরা ওটা আসবো। এখানে আলোক সক্রিয়, ওটা আমরা পরে আসতেছি। আচ্ছা, এবার আসি মনোস্যাকারাইডের প্রকারভেদ। কার্বনের সংখ্যা অনুযায়ী মনোস্যাকারাইডকে আমরা কয় ভাগে ভাগ করব বলেছিলাম গত ক্লাসে? মনোস্যাকারাইডে কার্বন পরমাণু সংখ্যা কত থেকে কতর 3 মধ্যে ভাগে। সীমাবদ্ধ? 8। 3 থেকে 10 থেকে 10। 3 থেকে 10 কার্বন সংখ্যা থাকবে। এই জন্য আমরা মনোস্যাকারাইডকে 8 ভাগে ভাগ করতে পারবো। কিন্তু তোমাদের সিলেবাসে বলেছিলাম 6 নম্বর কার্বন আমাদের শেষ। আমরাও এখানে 6 নম্বর কার্বন পর্যন্তই দেখাবো। ট্রায়োস, রাসায়নিক সংকেত C3H6O3, 3 কার্বন যুক্ত মনোস্যাকারাইড কি বলবো? ট্রায়োস। ট্রায়োজের অ্যালডোজ শর্করার নাম হলো গ্লিসারলডিহাইড এবং কিটোজ শর্করার নাম হলো ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। এখন অ্যালডোজ শর্করা কাকে বলে? যেসব শর্করায় অ্যালডিহাইড গ্রুপ থাকে। এই গ্লিসারলডিহাইডের স্ট্রাকচারে দেখো 1 নম্বর কার্বনে অ্যালডিহাইড গ্রুপ আছে। তাহলে যেসব শর্করায় অ্যালডিহাইড গ্রুপ থাকে তাকে বলবো অ্যালডোজ শর্করা। আবার ডান দিকে যে কাঠামো সেখানে দেখানো হয়েছে 2 নম্বর কার্বনে কিটোন গ্রুপ আছে। যেসব শর্করায় কিটোন গ্রুপ থাকে তাকে বলা হবে কিটোজ। তাহলে আমরা অ্যালডোজ এবং কিটোজ এটা বুঝতে পারলাম। অ্যালডিহাইড সবসময় 1 নম্বর কার্বনে থাকবে আর কিটোন সবসময় 2 নম্বর কার্বনে থাকবে। গ্লিসারলডিহাইডের সংকেত আমরা দেখতে পাচ্ছি 3টা কার্বন, এই জন্য ট্রায়োস। আবার 1 নম্বরে অ্যালডিহাইড আছে, এই জন্য আমরা বলছি অ্যালডোজ। আসলে এই অ্যালডোজটার নাম কি? এই অ্যালডোজটার নাম হলো অ্যালডোট্রায়োস, কারণ এরা একাধারে অ্যালডোজ আবার ট্রায়োস, এই জন্য নাম হয়েছে অ্যালডোট্রায়োস। তাহলে গ্লিসারলডিহাইডের আরেকটা নাম কি? অ্যালডোট্রায়োস। ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, এখানে একাধারে সে ট্রায়োস আবার একাধারে কিটোজ, এই জন্য এর নাম হবে কিটোট্রায়োস। তাহলে আমরা এই নামকরণটা কি বুঝলাম? অ্যালডোট্রায়োস কেন হলো আর কিটোট্রায়োস কেন হলো? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আসি টেট্রোজ। 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় টেট্রোজ। টেট্রোজের অ্যালডোজ শর্করার নাম ইরিথ্রোজ, কিটোজ শর্করার নাম ইরিথ্রোলোজ। আমরা এখানে শুধু অ্যালডোজ শর্করার নামটা দিয়েছি ডি ইরিথ্রোজ। ইরিথ্রোজে এখানে আমরা দেখব কি, যে এখানে হলো 1 নম্বর কার্বনে অ্যালডোজ আছে এবং এখানে কার্বন সংখ্যা 4, এই জন্য টেট্রোজ। তাহলে এর অ্যানাদার নাম কি হতে পারে? ডি ইরিথ্রোজের আরেকটা নাম কি হতে পারে? অ্যালডো, হ্যাঁ অ্যালডোটেট্রোজ হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আসবো পেন্টোজ শর্করা। 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হবে পেন্টোজ। হ্যাঁ, এর পেন্টোজের অ্যালডোজ শর্করার নাম হলো জাইলোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ। কিটোজ শর্করার নাম হলো রাইবোলোজ, জাইলুলোজ।
আচ্ছা, এগুলোর স্ট্রাকচার দেখানোর আগে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটার নাম হলো কাইরাল কার্বন পরমাণু। কাইরাল কার্বন পরমাণুর নাম কি আগে শুনেছো? কাইরাল কাইরাল বা এটাকে আমরা আরেকটা নাম রাখতে পারি অ্যাসিমেট্রিক কার্বন অ্যাটম। আচ্ছা, তাহলে কাইরাল কার্বন আগে কাকে বলে সেটা জেনে নাও। কার্বনের 4টা বন্ধন এবং 4টা বন্ধনে 4টা ভিন্ন ধরনের জিনিস যুক্ত থাকতে হবে। যেমন ডান সাইডে দেখো কার্বন একটা আছে, এর বন্ধন 4টা। একটাতে হচ্ছে হাইড্রোজেন, একটাতে হচ্ছে ক্লোরিন, আরেকটা হচ্ছে হাইড্রোক্সিল, আরেকটা হচ্ছে ব্রোমিন। তাহলে 4টা আলাদা আলাদা জিনিস, কাজেই এই কার্বনটা হবে কাইরাল কার্বন। এখন আমরা বাম দিকে যে স্ট্রাকচার দেখছি এটা কিন্তু একটা গ্লিসারাইল ডিহাইডের স্ট্রাকচার, যেটা একটু আগে তোমাদের দেখালাম। এর 1 নম্বর কার্বন উপরেরটা, মাঝেরটা 2 নম্বর, শেষেরটা 3 নম্বর। 1 নম্বর কার্বনটা এখন কাইরাল কিনা সেটা আমরা দেখব। 1 নম্বর কার্বনে বন্ড ছিল 4টা, নিচে একটা, বামে একটা, ডানে 2টা। তাহলে অক্সিজেন 2টা বন্ধন দ্বারা যুক্ত, আর বামে হাইড্রোজেন একটা বন্ধন দ্বারা যুক্ত। এখানে কিন্তু কার্বনের 4টা বন্ধনই ছিল, কিন্তু অক্সিজেনের সাথে 2টা বন্ধন যুক্ত থাকায় 1 নম্বর কার্বনটা কাইরাল হবে না। ঠিক আছে, কারণ কোন মৌলের সাথে বা মূলকের সাথে যদি 2টা বন্ধন তারা যুক্ত হয় তবে সে কাইরাল নয়। আচ্ছা, এবার আমরা আসি 2 নম্বর কার্বন। 2 নম্বর কার্বনে দেখো বামে এইচ, ডানে ও এইচ, নিচে সি ও এস টু ও এইচ একটা যৌগ, এবং উপরে সি এইচ ও একটা যৌগ। এখানে কিন্তু কার্বনটা আসবে না, আমরা সি এইচ ও এই যৌগটাকে ধরবো। তাহলে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর কার্বনটা হলো কাইরাল কার্বন, কারণ এই 4টা কাঠামো বা 4টা বন্ধনে 4টা ভিন্ন ধরনের জিনিস যুক্ত আছে। কাজেই এখানে 2 নম্বর কার্বনটা হবে কাইরাল। এবার 3 নম্বর কার্বনটা কাইরাল কিনা একটু জেনে নিই। 3 নম্বর কার্বনে দেখো 2টা হাইড্রোজেন যুক্ত আছে। একটা কার্বন, একটা বন্ধনে হাইড্রোজেন, আরেকটা বন্ধনে হাইড্রোজেন, আরেকটা বন্ধনে OH। তাহলে 3 নম্বর কার্বনটাও কাইরাল নয়, কারণ 2টা মৌল বা মূলক যদি একই রকম থাকে তাহলে সেটাও কাইরাল কার্বন নয়। কাজেই গ্লিসারলডিহাইডে আমরা দেখব যে একটা মাত্রই কাইরাল কার্বন, সেটা হবে 2 নম্বর কার্বন। আমি আবার গ্লিসারলডিহাইডের ওই কাঠামোটাতে যাই, এই যে কাঠামোতে আসলাম। তাহলে 2 নম্বর কার্বনটা হলো কাইরাল কার্বন। সবাই কি বুঝতে পেরেছো কাইরাল কার্বন জিনিসটা? জি স্যার। আচ্ছা, এবার ডান সাইডে দেখো কিটোস বা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। বলো তো এখানে কয়টা কাইরাল কার্বন আছে? একটিও নাই। থ্যাংক ইউ, অনেক ভালো হয়েছে। তোমার নাম কি? পূজা বণিক। আচ্ছা, বরাবরই যার কথা শুনি, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা আসি ইরিথ্রোজে কয়টা আছে দেখো তো। ইরিথ্রোজে কয়টা কাইরাল কার্বন আছে? 2টা। 3 আর 4। 2টা। 3 আর 4। জি স্যার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস শিখে নাও, যে যে কাইরাল কার্বন কার্যকরী মূলকের কাছে থাকবে সেটা হবে কাছের কাইরাল, আর যেটা কার্যকরী মূলক থেকে সব দূরে থাকবে সেটা হবে দূরের কাইরাল। কাজে এখানে 2 নম্বর কার্বন হবে কাছের কাইরাল, আর 3 নম্বর কার্বনটা হবে দূরের কাইরাল। আচ্ছা, এবার আমরা যাই পেন্টোজের স্ট্রাকচার গুলোতে যাই। তাহলে রাইবোজ, আর এটা হলো ডিঅক্সিরাইবোজ। রাইবোজের সংকেত হলো C5H10O5, এবং এটা আরএনএ এর গাঠনিক একক হিসেবে কাজ করে। আমরা যখন আরএনএ দেখব, আরএনএ যে সুগার, সেই সুগারের নাম হবে রাইবোজ। এটিপি, এনএডি, এনএডি প্লাস, এনএডিপি প্লাস, এফএডি, কোএনজাইম এ ইত্যাদি জৈব অণুর সাথেও রাইবোজ যুক্ত থাকে। এবার আমরা আসি, এটা হলো রাইবোজের চেইন স্ট্রাকচার, ডি রাইবোজ। এখানে চেইন স্ট্রাকচার, এখানে 5টা কার্বন আছে। তাহলে আমরা এর আরেকটা নাম বলতে পারি। আর উপরে 1 নম্বর কার্বন আছে অ্যালডোজ। তাহলে এরা একাধারে অ্যালডোজ আবার একাধারে পেন্টোজ। তাহলে এর আরেকটা নাম কি হতে পারে? অ্যালডো পেন্টোজ। অ্যালডো পেন্টোজ। আর এখানে কাইরাল কার্বন আছে 3টা, 2, 3, 4। 3টা, 4। হ্যাঁ, নিচেও ডিঅক্সিরাইবোজ। এখানে আমার আণবিক সংকেত হলো C5H10O4। অক্সিজেন একটা কম আছে 2 নম্বর কার্বনে। এটি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএ এর গাঠনিক একক। হ্যাঁ, ডিএনএ এর যে সুগার, সেই সুগারের নাম হলো ডিঅক্সিরাইবোজ। তাহলে 2 নম্বর কাঠামোতে একটা অক্সিজেন কম আছে, এই জন্য নাম হয়েছে ডিঅক্সি, ডিলিট অন অক্সি, এই জন্য ডিঅক্সি। হ্যাঁ, তাহলে এখানেও কিন্তু 3টা কাইরাল কার্বন আছে, 2, 3, 4। এটা হলো চেইন স্ট্রাকচার। এখন রিং স্ট্রাকচার কিভাবে তৈরি হলো এটা আমরা পরে আবার এখানে ফিরে আসবো, একটু মনে করাই দিও। রিং স্ট্রাকচার এখন শিখাচ্ছে না, একটু পরে শিখাচ্ছি। এবার আসি হেক্সোজ। 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় হেক্সোজ। হেক্সোজের অ্যালডোজ শর্করার নাম হলো গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ। এর প্রত্যেকটাতেই অ্যালডিহাইড গ্রুপ আছে, এই জন্য এদের আরেকটা নাম হতে পারে অ্যালডো হেক্সোজ। আবার গ্যালাক্টোজ, কিটোজ শর্করা হলো ফ্রুক্টোজ,
তাহলে ফ্রুক্টোজ হলো একাধারে হেক্সোজ আবার কিটোজ, এই জন্য আমরা বলবো কিটোহেক্সোজ। ফ্রুক্টোজের অ্যানাদার নেম কিটোহেক্সোজ। গ্লুকোজ বা ডেক্সট্রোজ একে অনেক সময় ব্লাড সুগার বা কর্ন সুগার বা গ্রেপ সুগারও বলা হয়। হ্যাঁ, আঙ্গুরের যে শর্করা সেই শর্করা হলো গ্লুকোজ, এই জন্য সেখানকার শর্করাকে আমরা বলবো গ্রেপ সুগার। এটি অ্যালডোহেক্সোজ যার আণবিক সংকেত C6H10O6 H12O6। এটি একটি রিডিউসিং সুগার বা বিতরণক্ষম শর্করা, কারণ আমরা জানি এর স্ট্রাকচারে আমরা দেখব একটি মুক্ত অ্যালডিহাইড আছে। বিভিন্ন প্রকার পাকা ফল ও মধুতে প্রচুর গ্লুকোজ থাকে। পাকা আঙ্গুরে শতকরা 12 থেকে 30% গ্লুকোজ থাকে। শোষণের গ্লাইকোলাইসিস পর্যায়ের প্রাথমিক পদার্থ হলো গ্লুকোজ। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে খাবারগুলো গ্লুকোজে কনভার্ট না হয় ততক্ষণ পর্যন্ত সেখানে সবাদ শোষণ ঘটতে পারে না। এই জন্য সবাদ শোষণের প্রথম যে শোষণিক পদার্থ, হ্যাঁ, সেটাকে আমরা বলবো গ্লুকোজ। বৈশিষ্ট্য: এরা সাদা দানাদার পদার্থ, স্বাদে মিষ্টি, পানিতে সহজেই দ্রবণীয়। এটি অ্যালকোহলে সামান্য দ্রবণীয় কিন্তু ইথারে অদ্রবণীয় হয়। এবার আসবো আমরা ডি এবং এল গ্লুকোজের কাঠামো কিভাবে হয়। ডান সাইডে দুইটা স্ট্রাকচার দেওয়া আছে, একটা ডি গ্লুকোজ আর এটা হলো এল গ্লুকোজ। তাহলে ডি গ্লুকোজের যে চেইন স্ট্রাকচার সেটা একটু খেয়াল করো, যে এখানে 1 2 3 4 5 6। তাহলে এই স্ট্রাকচারে কয়টা কার্বন কার্বন আছে কেউ বলতে পারবা? ডি গ্লুকোজে কয়টা কাইরাল কার্বন? তাড়াতাড়ি বলো, না বলতে বললে বলো, পারি না। 4টা। কয়টা? 4টা। 4টা। কত থেকে কত? কত থেকে কত? 2 3 2 3 4 4 5। 5। এবং সবচেয়ে দূরের কাইরাল কার্বন কত? 5। দূরের কার্বন কার্বন 4 5 5 5। 5। আর কাছের কাইরাল 2 নাম্বার। 2। হ্যাঁ, তাহলে এখানে একটু খেয়াল করো যে গ্লুকোজে যখন আমরা চেইন স্ট্রাকচার দেখবো, যে চেইন স্ট্রাকচারে যদি সবচেয়ে দূরের কার্বন বা 5 নম্বর কার্বনের ডান দিকে OH থাকে, হ্যাঁ, তাহলে তখন তাকে বলবো ডি গ্লুকোজ। আবার যদি গ্লুকোজের চেইন স্ট্রাকচারে সবচেয়ে দূরের কার্বন বা 5 নম্বর কার্বনের বাম দিকে যদি OH থাকে তখন তাকে আমরা বলবো এল গ্লুকোজ। ঠিক আছে, এটা বাম দিকে গ্লুকোজ। আচ্ছা, ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ এদের পরস্পরকে বলা হয় দর্পণ প্রতিবিম্ব যৌগ। কারণ ডি গ্লুকোজের আমরা এখানে দেখতে পাচ্ছি 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর যে কার্বন কার্বন গুলো আছে, এখানকার যে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিলের কনফিগারেশন আছে সেগুলো কিন্তু এল গ্লুকোজের ক্ষেত্রে চেঞ্জ, 2 3 4 5 এগুলোতে কিন্তু চেঞ্জ। হ্যাঁ, আমরা যদি ডি গ্লুকোজকে আয়নার সামনে রাখি তাহলে এর প্রত্যেকটা কাঠামো কি পরিবর্তন হবে না? বিশেষ করে 2 3 4 5। কিন্তু 1 নম্বরে আমরা কাঠামো পরিবর্তন দেখাইনি। 1 নম্বরে আমরা কি দেখাচ্ছি? CHO। মূলত অক্সিজেনটা চলে যেত ডানে আর হাইড্রোজেন চলে আসতো বামে। এটা করলেও ঠিক ওটা CHOই থাকতো, ঠিক আছে, এখানে কোনো পরিবর্তন হতো না, CHOই থাকতো। এটাকে ডানে বামে করলেও একই থাকবে। ঠিক একই রকম ভাবে CH2OH, H2 বামে চলে আসতো, OH ও বামে চলে আসতো। এক্ষেত্রে CH2OH ও কিছুই হতো না, এটা একই হতো। 1 ও 6 এই জন্য আমরা একই রাখছি। 2 3 4 5 এটা চেঞ্জ আছে। আচ্ছা, এখন হলো এই যে ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ। স্যার এগুলো কি চেঞ্জ হয়েছে? হ্যাঁ, বলো। মাঝের গুলো কি চেঞ্জ হয়েছে? হ্যাঁ, অবশ্যই চেঞ্জ হয়েছে। দেখো এই 2 নম্বর কাঠামো দেখো, এখানে আছে বামে H, এটা চলে গেছে, সরি, বামে H আছে, এটা চলে গেছে ডানে। আবার 2 নম্বর এর ডি গ্লুকোজের 2 নম্বরের স্যার এটার কারণে কি যৌগের মধ্যে চেঞ্জ আসছে? হ্যাঁ, এটা চেঞ্জ হয়ে গেছে না, এটার নাম হলো ডি গ্লুকোজ আর এটার নাম হলো এল গ্লুকোজ। কাঠামোগুলো পরিবর্তন হয়েছে বলে তো নামের পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, তোমাদের আরেকটু বলি যে হাসান স্যারের বইয়ে এই কাঠামোটা ভুল দেওয়া আছে, ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ। আবার আলিম স্যারের বইয়ে কাঠামোটা ঠিক দেওয়া আছে। তোমরা একটু বইগুলো দেখার ক্ষেত্রে একটু যাচাই বাছাই করে নিও, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তাহলে বুঝলাম ডি গ্লুকোজ কাকে বলে আর এল গ্লুকোজ কাকে বলে। ডি গ্লুকোজ হলো দক্ষিণাবর্ত বা ডেক্সট্রো রোটেটরি, যাকে ক্যাপিটাল ডি বা স্মল ডি বা প্লাস চিহ্ন দ্বারা বোঝানো হয়। আর এল গ্লুকোজ হলো বামাবর্ত লেভোরোটেটরি হয়, যাকে ক্যাপিটাল এল স্মল এল বা মাইনাস চিহ্ন দিয়ে বোঝানো হয়। দক্ষিণাবর্ত কথার অর্থ হলো যৌগটি আলোক সক্রিয়, অর্থাৎ আলোর উপস্থিতিতে এরা দ্রবণে ডি গ্লুকোজ দ্রবণে ডান দিকে ঘূর্ণন প্রদর্শন করে। আবার আলোর উপস্থিতিতে
এল গ্লুকোজ যখন কোনো দ্রবণে থাকে তখন এরা বাম দিকে ঘূর্ণন প্রদর্শন করে, এই জন্য আমরা বলবো বামাবর্ত, অর্থাৎ যৌগটি আলো সক্রিয় এবং ঘূর্ণনের দিক হলো বাম। গ্লুকোজের ডি বা এল ফর্ম হলো অপটিক্যাল রোটেশন ছাড়া অন্যান্য সকল ভৌত বৈশিষ্ট্য একই প্রকার। উদ্ভিদে সবসময় ডি গ্লুকোজ থাকে। আমরা যে গ্লুকোজ গুলো জানি সেগুলো সবই ডি গ্লুকোজ। প্রায় 99%-এর উপরে যে গ্লুকোজ গুলো সেগুলো হলো ডি গ্লুকোজ। 1% বা 1%-এর কিছু কম প্রকৃতিতে এল গ্লুকোজ রয়েছে। তাহলে ডি গ্লুকোজ আর স্যার এল, যৌগের হ্যাঁ বলো। স্যার যৌগের ঘূর্ণন এটা বুঝলাম না। ও মানে ঘূর্ণনটা এটা আমরা বুঝতে পারবো না, এটা কিছু রোটেশন মেশিন আছে। যখন ডি গ্লুকোজ, হ্যাঁ যে গ্লুকোজ আমরা প্রকৃতিতে যে গ্লুকোজ সেগুলো সবই ডি গ্লুকোজ। তাহলে এই গ্লুকোজ যখন কোনো দ্রবণে থাকে তখন এরা একটা রোটেশন প্রদর্শন করে। এই রোটেশনটা আমরা এমনি বুঝতে পারবো না, এটা রোটেশন মেশিন আছে, সেই মেশিনের মাধ্যমে এটা বোঝা যায় যে গ্লুকোজ গুলো কোন দিকে রোটেট করছে। হ্যাঁ, গ্লুকোজ গুলো যদি ডান দিকে রোটেট করে গ্লুকোজের, তখন আমরা বুঝবো এটা হলো ডান ঘূর্ণি। আর যদি বামে ঘূর্ণন প্রদর্শন করে তখন আমরা বলবো বাম ঘূর্ণি বা বামাবর্ত। ঠিক আছে? তাহলে এই রোটেশনের উপর ভিত্তি করে এদের নামকরণ করা হয়েছে। আর আরেকটা হলো ওএইচ এর অবস্থান, ওই যে ওএইচ কোথায় অবস্থান করছে সেটার উপর ভিত্তি করে এদের নামকরণ করা হয়েছে। আর প্রকৃতিতে যে গ্লুকোজ গুলো আছে সেগুলো সবই হলো ডি গ্লুকোজ। ঠিক আছে? তাহলে দ্রবণে এরা ডান দিকে ঘূর্ণন প্রদর্শন করে বলে একে আমরা বলবো দক্ষিণাবর্ত বা ডান ঘূর্ণি বা ডানাবর্ত। আর যদি আমরা বলি দ্রবণে এল গ্লুকোজ যদি বাম দিকে ঘূর্ণন দেয় তাহলে আমরা বলবো বামাবর্ত বা বাম ঘূর্ণি। হ্যাঁ, বা ঘূর্ণনের দিক হলো বাম। তাহলে ডি গ্লুকোজ আর এল গ্লুকোজ ক্লিয়ার হয়েছে? স্যার ডি গ্লুকোজকে দক্ষিণাবর্ত বলবো আর এল কে এল কে কি? বামাবর্ত, বামাবর্ত, বামাবর্ত বলতে পারো বা উত্তরাবর্ত বলতে পারো, উত্তরাবর্ত বয়ে দেওয়া নাই। স্যার ওইটাই। হুম। আচ্ছা, এখন আমরা আসি মনোস্যাকারাইডের আরেকটা জিনিস শিখবো, সেটা হলো গ্লুকোজের রিং স্ট্রাকচার বা আলফা বিটা ডি গ্লুকোজ কিভাবে হয়। আচ্ছা, গ্লুকোজের 1 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বন কাছাকাছি এলে এদের মধ্যে একটা অক্সিজেন সেতু তৈরি হয়। তাহলে কেন আমরা গ্লুকোজের 1 নম্বর কার্বন ধরছি? কারণ 1 নম্বর কার্বনে আছে অ্যালডিহাইড। এবং কেন 5 নম্বর কার্বন? কারণ সবচেয়ে দূরের প্যারাল কার্বন হলো 5, এই জন্য এদের মধ্যে একটা অক্সিজেন সেতু তৈরি হবে। এর ফলে 1 নম্বর কার্বনে একটি ওএইচ গ্রুপ সৃষ্টি হয় এবং নতুন সৃষ্ট এই ওএইচ গ্রুপ 1 নম্বর কার্বনের আলফা অথবা বিটা অবস্থানে থাকতে পারে। আমরা এখানে রিং স্ট্রাকচার দেখাইছি, তারপরে আমি আরেকটা জিনিস দেখাই, তারপর আমি এখানে আমরা আসছি। আচ্ছা, এখানে কাঠামোটা দেখো কিভাবে আলফা এবং কিভাবে বিটা ডি গ্লুকোজ হলো। এটা হলো একটা ডি গ্লুকোজের চেইন স্ট্রাকচার। তাহলে এটা 1 নম্বর কার্বন, 2 3 4 5 6। এখানে আমরা দেখাইছি এটা হলো সরল রৈখিক রিং বলা যায়। হ্যাঁ, এখানে দেখো এটা 1 2 3 4 5 6। আমরা বলেছিলাম 1 আর 5 অক্সিজেন সেতু তৈরি করে, এই 1 আর নিচের হলো 5 অক্সিজেন সেতু তৈরি করেছে। তাহলে এই যে এই আমরা এই বাম দিকে যে স্ট্রাকচার দেখি এখানেও কিন্তু অক্সিজেন আছে, C11O, এই অক্সিজেনটাই কিন্তু এই অক্সিজেন সেতু তৈরি করেছে। তাহলে 1 নম্বর কার্বনে শুধু কে বাকি আছে? হাইড্রোজেন। সেই হাইড্রোজেনটাই হলো এটা, এই যে হাইড্রোজেন। তাহলে এখানকার হাইড্রোক্সিলটা আসলো কোথায় থেকে? আমরা আসছি এই হাইড্রোক্সিলটা কোথায় থেকে আসলো পরে আসতেছি। 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যা আছে তাই, 2 3 4 যা আছে তাই। 5 নম্বরে দেখো বামে আছে এইচ আর ডানে আছে ওএইচ। বামের এইচটাকে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, আর ডানের ওএইচটা, এই ওএইচটাই চলে যাবে হলো 1 নম্বর কার্বনে ওএইচ। ঠিক আছে? এই 1 নম্বর কার্বনে ওএইচটা চলে যাবে। আর 6 নম্বরে হলো CH2OH। এইভাবে হলো আলফা ডি গ্লুকোজ। হ্যাঁ, আমরা এবার স্ট্রাকচারে আসি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে 1 নম্বর কার্বনে এই যে OH চলে আসছে। হ্যাঁ, এই ওএইচটা আসলে কার ওএইচ ছিল? 5 নম্বর কার্বনের ওএইচ। আচ্ছা, আরেকটু জিনিস খেয়াল করো এবার। তাহলে এই আমরা যে সরল রৈখিক যে চেইনটা দেখতে পাচ্ছি, এখানকার বামে যেটা থাকবে সেটা হয়ে যাবে রিং যখন গঠন করবে সেটা উপরে, আর ডানে যেটা থাকবে সেটা হবে নিচে। তাহলে এখন আমরা গ্লুকোজের পাইরানোজ রিং গুলোতে দেখি। উপরের যে স্ট্রাকচার কার্সর যেখানে আছে সেখানে খেয়াল করো, 1 2 3 4 5, 6 নম্বর কার্বনটা বাইরে আছে। আমরা বলেছিলাম 1 আর 5 পরস্পর কাছাকাছি এসে একটা অক্সিজেন সেতু তৈরি করে, এই যে অক্সিজেন সেতু তৈরি করেছে। এবার আসে 1 নম্বর। তাহলে 1 নম্বর কাঠামোতে এখানে আমরা দেখতে পাচ্ছি আলফা ডি গ্লুকোজের, এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন আছে বাম দিকে, এই জন্য এটা গেছে উপরে। ডান দিকে আছে ওএইচ, এই জন্য ওএইচ গেছে নিচে। 2 নম্বর কার্বনে বাম দিকে কে আছে বলো তো? 2 নম্বর কার্বনে বাম দিকে কে আছে? হাইড্রোজেন। হাইড্রোজেন গেছে উপরে।
আর ডান দিকে কে আছে? OH। OH নিচে আছে। 3 নম্বর কার্বনটা দেখো, বাম দিকে কে আছে? OH। ডান দিকে কে আছে? H। H আছে নিচে। 4 নম্বর কার্বনেও বাম দিকে আছে H, এই জন্য H উপরে, ডান দিকে আছে OH, OH নিচে। এবার 5 নম্বর কার্বন, 6 নম্বর কার্বনে চলে যায়। 6 নম্বর কার্বনটা CH2H, এটা কিন্তু বাইরেই আছে, এই অক্সিজেন সেতু তৈরি করে না। তাহলে 5 নম্বর কার্বনে শুধু H আছে, এই Hটাই হলো সেই H। আর আমরা বলেছিলাম যে 5 নম্বরের কার্বনের যে ওয়েস্টটা ছিল, সেই ওয়েস্টটা কিন্তু এই যে 1 নম্বরের সাথে এটা অ্যাড হয়েছে। হ্যাঁ, এই হলো তাহলে এটা। এখন আমরা বললাম যে এই ধরনের পাইরানোজ রিংয়ে 1 নম্বর যে কার্বন আছে, সেই 1 নম্বর কার্বনে দুটো কাঠামো বা দুটো অবস্থান তৈরি হয়। উপরের অবস্থানকে বলবো বিটা, আর নিচের অবস্থানকে বলবো আলফা। তবে ওএইচ মূলক কোন অবস্থানে থাকে সেটার উপর ডিপেন্ড করে গ্লুকোজের নামকরণ করা হয়। তাহলে এখানে নামকরণ করা হয়েছে ওএইচ আছে আলফা অবস্থানে, এই জন্য উপরের কাঠামোর নাম হবে আলফা ডি গ্লুকোজ। আর নিচের কাঠামোর ক্ষেত্রে আমরা বলছি বিটা ডি গ্লুকোজ, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোক্সিল গ্রুপটা উপরে আছে, হ্যাঁ, বিটা অবস্থানে আছে। এখন আমরা আসি বিটা পজিশনের স্ট্রাকচারটা দেখি। এটা হলো বিটা। এখানে দেখো, এই যে এটা হলো 1 নম্বর কার্বন, হ্যাঁ, 1 নম্বর কার্বনে বাম দিকে আছে ওএইচ আর ডান দিকে আছে এইচ। এই ওএইচটা উপরে গেছে আর এইচটা গেছে নিচে, এই জন্য আমরা এটা হলো বলছি বিটা। তাহলে 1 নম্বর কারণে দুইটা অবস্থান তৈরি হয়, উপরের অবস্থানকে বলা হয় বিটা এবং নিচের অবস্থানকে বলা হবে আলফা। ওএইচ মূলক যে অবস্থানে থাকে তার উপর নির্ভর করে, হ্যাঁ, গ্লুকোজের নামকরণ করা হবে। আচ্ছা, এবার বলো, কার কোনো প্রশ্ন আছে? স্যার, আলফা এল গ্লুকোজ বা বিটা এল গ্লুকোজ নিয়ে কি কথা বলবেন না? ও, ওটা বললাম তো, প্রকৃতিতে যেহেতু এল গ্লুকোজের সংখ্যা নগণ্য, হ্যাঁ, বইয়েও এরকম বিস্তারিত দেওয়া নাই, পড়লে করানো যাবে, কোনো ব্যাপার না। স্ট্রাকচার হবে, তারও রিং স্ট্রাকচার হবে, অসুবিধা নাই, কিন্তু ওটা বই যেহেতু বলেনি এই জন্য আমরা বলতেছি না। হ্যাঁ, আচ্ছা। ওটা যেহেতু প্রকৃতিতে নাই, প্রকৃতিতে বেশিরভাগই হলো তোমার ডি গ্লুকোজ, এই জন্য আমরা ডি গ্লুকোজ নিয়েই পড়বো। আচ্ছা, তাহলে আমরা ডি গ্লুকোজের রিং স্ট্রাকচার বুঝলাম। এবার আসবো ফ্রুক্টোজ। এটি একটি কিটোহেক্সোজ যার আণবিক সংকেত C6H12O6। কিটোহেক্সোজ, তাহলে আমরা জানি ফ্রুক্টোজের গঠনে কয় নম্বর কার্বনে কিটোন আছে? ফ্রুক্টোজের গঠনে কয় নম্বর কার্বনে কয় নম্বরে? 1 নাম্বার কার্বনে। 2 নম্বর। 2 নম্বর। আমি পড়ানোর সময় বলেছিলাম যে অ্যালডিহাইড গ্রুপ সবসময় 1 2 নম্বরে নম্বর। থাকবে আর কিটোন গ্রুপ সবসময় 2 নম্বর কার্বনে থাকবে। এটিও একটি রিডিউসিং সুগার বা বিজারণ শর্করা, কারণটা একটু আগে বললাম যে মুক্ত কিটোন গ্রুপ থাকে। অধিকাংশ পাকা মিষ্টি ফল ও মধুতে ফ্রুক্টোজ থাকে, তাই এর আরেক নাম ফলের চিনি বা ফ্রুট সুগার। সর্বপ্রথম ফ্রুট তথা ফল থেকে শনাক্ত করা হয়েছিল বলে নাম করা হয় ফ্রুক্টোজ। তাহলে সর্বপ্রথম এরা ফ্রুট থেকে শনাক্ত হয়েছিল ফ্রুক্টোজ, এই জন্য এর নাম হয়েছে ফ্রুক্টোজ, ফ্রুট থেকে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজের বৈশিষ্ট্য: এটি সাদা বর্ণের, দানাদার, স্ফটিকাকার মিষ্টি জাতীয় পদার্থ, পানিতে সহজেই দ্রবণীয়, গরম অ্যালকোহলেও দ্রবণীয়। গ্লুকোজ ও ফ্রুক্টোজের আণবিক সংকেত এক হলেও এদের মধ্যে পার্থক্য বিদ্যমান, তাই এদেরকে আইসোমার বলে। তাহলে আইসোমার সম্পর্কে আরেকটু বলি। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয়ের আণবিক সংকেত কিন্তু C6H12O6, কিন্তু যখন আমরা গ্লুকোজের গাঠনিক স্ট্রাকচার দেখব, সেখানে আমরা দেখব, হ্যাঁ, সবই সংকেতগুলো ঠিক আছে, কার্বন 6টা, হাইড্রোজেন 12টা, অক্সিজেন 6টা, এটা ঠিক আছে, কিন্তু গ্লুকোজের কাঠামোতে আমরা 1 নম্বর কার্বনে অ্যালডিহাইড দেখব, আর ফ্রুক্টোজের কাঠামোতে আমরা 2 নম্বরে কিটোন গ্রুপ দেখব। হ্যাঁ, তাহলে আইসোমার হলো কি, যে আণবিক সংকেত একই কিন্তু তাদের গাঠনিক সংকেতে কার্যকরী মূলকের পরিবর্তন হয়, কার্যকরী মূলক ভিন্ন থাকে। গ্লুকোজে থাকে অ্যালডিহাইড আর ফ্রুক্টোজে থাকে কিটোন, এই জন্য গ্লুকোজ আর ফ্রুক্টোজ পরস্পর আইসোমার। আমরা এবার স্ট্রাকচারে যাই। ডি ফ্রুক্টোজ, এল ফ্রুক্টোজ। তাহলে ডি ফ্রুক্টোজে কাইরাল কার্বন কয়টা আছে? সবাই ছবি দেখে বলো। তিনটা। গুড, 3, 4 আর 5, এবং সবচেয়ে কাছের কাইরাল হলো 3 আর দূরের কাইরাল হলো 5 নম্বর। তাহলে আমরা তাহলে ডি ফ্রুক্টোজের সংজ্ঞাটা আমরা ইজিলি এখন দিতে পারবো।
তাহলে আমরা কি বলবো, ফ্রুক্টোজের চেইন স্ট্রাকচারে সবচেয়ে দূরের কার্বন কার্বন বা 5 নম্বর কার্বনের ডান দিকে যদি ওএইচ থাকে তাহলে তাকে আমরা বলবো ডি ফ্রুক্টোজ। আবার ফ্রুক্টোজের চেইন স্ট্রাকচারে সবচেয়ে দূরের কাইরাল কার্বন বা 5 নম্বর কার্বনের বাম দিকে ওএইচ গ্রুপ যুক্ত থাকলে তখন তাকে বলবো এল ফ্রুক্টোজ। হ্যাঁ, এখানেও আমরা খেয়াল করো 3, 4, 5 যে কাইরাল কার্বন আছে এই কাইরাল কার্বন গুলো ডি ফ্রুক্টোজের চেয়ে কনফিগারেশন আলাদা। এখানে ওএইচ আছে বাম দিকে, এইচ আছে ডান দিকে। আবার এল ফ্রুক্টোজে এইচ আছে বামে, ওএইচ আছে ডানে। 3, 4, 5 যথাক্রমে এরকম, যার ফলে 5 নম্বর কার্বনে আমরা ওএইচ দেখতে পাচ্ছি বামে, এই জন্য নাম হয়েছে এল ফ্রুক্টোজ। এখন আমরা আসবো রিং স্ট্রাকচার। রিং স্ট্রাকচার আমরা তখনকার মতো আবার একটু বোঝাচ্ছি, তার আগে নিচে একটু জেনে নিই। গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ হলো গাঠনিক আইসোমার। এদের সবার গাঠনিক ফর্মুলা C6H12O6, কিন্তু এদের অ্যাটমিক বিন্যাস বা গাঠনিক স্ট্রাকচার ভিন্ন। এবার আমরা যাব হলো রিং স্ট্রাকচার। তাহলে উপরে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্রুক্টোজের চেইন স্ট্রাকচার। 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, 6 2 নম্বর কার্বনে আমরা দেখতে পাচ্ছি একটা কিটোন গ্রুপ রয়েছে। তাহলে এক্ষেত্রে কি হবে, কয় নম্বর কার্বন আর কয় নম্বর কার্বন কাছাকাছি আসবে? 2 নম্বর কার্বন, এই যে আমরা দেখতে পাবো 2 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বন কাছাকাছি আসবে। হ্যাঁ, আমরা এই যে ডান দিকে আলফা ডি ফ্রুক্টোজ এখানে চিহ্নিত করেছি, এটা হবে 2 নম্বর, নিচেরটা 3, 4, 5, উপরেরটা 6 আর এদিকে হবে 1। হ্যাঁ, আমরা এদিকেও দেখি যে এখানে নাম্বারিং করে করা আছে। হ্যাঁ, এই যে উপরে 1, তারপরে 2, 3, 4, 5, 6, ঠিক আছে, এই নাম্বারিংটা এখানে নাম্বারিংটা করা হয়নি। আচ্ছা, এবার একটু খেয়াল করো। তাহলে আমরা বলেছিলাম 2 নম্বর এবং 5 নম্বর কার্বন পরস্পরের কাছাকাছি আসবে। তাহলে আমরা এখানে নিচে বিটা ডি ফ্রুক্টোজ যখন আঁকাচ্ছি তখন আমরা দেখছি 2 নম্বর এবং 5 নম্বর কার্বন কাছাকাছি এসেছে এবং অক্সিজেন সেতু তৈরি করেছে। 1 নম্বর কাঠামোতে CH2H আছে, এটা যথাক্রমে বসে যাবে। 6 নম্বরেও CH2H আছে, এটাও যথাক্রমে বসে যাবে। 3, 4 যা কাঠামো আছে তাই আছে। 3 এর ওএইচ বাম দিকে, এইচ ডান দিকে, এখানেও তাই, 4 এও তাই। এবার আসি 5 এর এইচটা আমি বসাইছি। তাহলে 5 নম্বরে যে ওএইচ ছিল এই ওএইচটা এখানে কিন্তু বসে নাই, 5 এ বসে নাই। তাহলে এই ওএইচটা গেল কোথায়? এই 2 নম্বর কার্বনে যে ওএইচ আছে সেখানে যে বসবে। ঠিক আছে, 2 নম্বর কার্বনে ওএইচটা বসে যাবে। আবার যদি আলফা ডি ফ্রুক্টোজ দেখি সেক্ষেত্রে দেখো, হ্যাঁ, এখানে আমরা দেখবো 1 আর 6 ঠিক থাকবে, 2 আর 5 এর মধ্যে অক্সিজেন সেতু তৈরি হয়েছে, 3 আর 4 এর কাঠামো যা আছে তাই। 5 নম্বরে শুধু এইচটা আছে, 5 নম্বরের ওএইচ 2 নম্বর কাঠামোতে 2 নম্বর যে কার্বন আছে সেখানে অ্যাড হয়ে যাবে। তাহলে এই ওএইচ মূলক কোথায় অ্যাড আছে, বাম দিকে না ডান দিকে, সেটার উপর ভিত্তি করে কিন্তু ফ্রুক্টোজের নামকরণ করা হবে। এখন আমরা যদি আলফা ডি ফ্রুক্টোজ দেখি, আলফা ডি ফ্রুক্টোজ থেকে আমরা আলফা ডি ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার দেখব। এটা হলো রিং স্ট্রাকচার। তাহলে আমরা এই আলফা ডি ফ্রুক্টোজে যেটা আমরা সরল রৈখিক রিং দেখতে পাচ্ছি, এখানকার জিনিস আমরা আলফা ডি ফ্রুক্টোজে যখন আমরা রিং এ বসাবো, ফিউরানোজ রিং এ যখন বসাবো তখন আমরা একটু খেয়াল করব। এটা হলো 2, 3, 4, 5। তাহলে 2 নম্বর কার্বনে বাম দিকে আছে কে, CH2OH, আমরা এটা উপরে দিয়েছি। আর ডান দিকে আছে OH, OH আছে হলো নিচে। ঠিক আছে, 2 নম্বর কার্বনে উপরে আছে CH2H, এটা বাম দিকে ছিল, এটা আমরা উপরে দিয়েছি। আর OH আছে ডান দিকে, OH-টা আমরা নিচে দিয়েছি। এবার আসবো 3 নম্বর কার্বন। 3 নম্বর কার্বন হলো বাম দিকে, এখানে আমরা দেখতে পাচ্ছি OH, OH-টা হলো উপরে এবং ডান দিকে আছে H, H-টা আছে নিচে। এবার আসবো আমরা 4 নম্বর কার্বন। 4 নম্বর কার্বন আমরা এখানে দেখতে পাচ্ছি বামে আছে H, ডানে আছে OH। তাহলে H হলো উপরে এবং OH আছে নিচে। আচ্ছা, এরপরে আসবো হলো এটা হলো 5 নম্বর কার্বন। 5 নম্বর কার্বন হলো শুধু H-টা আছে আমরা নিচে, আর 6 নম্বর কার্বনটা আছে বাইরে। এই 6 নম্বর কার্বনটা রিং গঠনে অংশ নেয় না। এই যে 6 নম্বর কার্বনটা হলো CH2OH, এটা বাইরে আছে, এটা রিং তৈরিতে অংশ নেয় না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 2 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বন, এটা আমরা অক্সিজেন সেতু তৈরি করেছে। আর 1 নম্বর কার্বন রিং গঠনে অংশ নেয় না, 1 নম্বর কার্বন উপরে আছে। আর এটা ওএইচ যেহেতু এটা ডান দিকে ছিল, এই ওএইচটা নিচের দিকে গিয়েছে। তাহলে আমরা এটার নাম দিব আলফা ডি ফ্রুক্টোজ। কেন? কারণ এর 2 নম্বর যে কার্বন আছে, এই 2 নম্বর কার্বনের দুইটা অবস্থান আছে। উপরের অবস্থানকে বলবো বিটা এবং নিচের অবস্থানকে বলবো আলফা।
তাহলে ওএইচ মূলক কোন অবস্থানে বিদ্যমান? ওএইচ মূলক বিদ্যমান হলো আলফা অবস্থানে। ওএইচ মূলক বিদ্যমান হলো আলফা অবস্থানে। এই কারণে এর নামকরণ করা হয়েছে আলফা ডি ফ্রুক্টোজ। হ্যাঁ, ওএইচ মূলকটা আছে আলফা অবস্থানে। আবার যদি আমরা বিটা ডি ফ্রুক্টোজ থেকে আমরা রিং গঠন করি, তাহলে আমরা এখানে দেখব যে এটা 2 3 4 5। তাহলে 2 নম্বর কার্বনের বাম দিকে কি ছিল? ওএইচ। ওএইচ গেছে উপরে, ডান দিকে আছে CH2H, CH2H আছে নিচে। 3 নম্বরে যথারীতি ওএইচ আছে বাম দিকে, এই জন্য উপরে, এইচ আছে নিচে। 4 নম্বর কাঠামোতে স্যার হ্যাঁ বলো। স্যার এখানে যে বাম দিকে যেগুলো থাকবে স্যার ওগুলো কি উপরে হবে? ইয়েস, বাম দিকে যেগুলো আছে সেগুলো হবে উপরে, আর ডান দিকে যেগুলো থাকবে সেগুলো হবে নিচে। তবে 5 নম্বরের জায়গায় একটু আবার পরিবর্তন আছে, কারণ জি 5 স্যার। নম্বরে সে অলরেডি অক্সিজেন সেতু তৈরিতে সে একটা তৈরি করে ফেলেছে। হ্যাঁ, এবং তার যে বাম দিকে আমরা মনে করছি এটা বাম দিকে এইচ, কিন্তু তার সাথে আবার যুক্ত আছে কি CH2H, তাহলে এখানে এটা খাটবে না। কিন্তু বাকি যে কাঠামোগুলো আছে সেখানে প্রত্যেকটা কাঠামোতেই খাটবে। হ্যাঁ, আচ্ছা তাহলে স্যার। 5 নম্বরে এইচটা আছে নিচে আর CH2OH আছে এটা উপরে, কারণ CH2OH 6 নম্বর কার্বন, এ রিং তৈরিতে অংশ নেয় না। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি বিটা ডি ফ্রুক্টোজে যে ওএইচ মূলকটা বিটা অবস্থানে বিদ্যমান। ওএইচ মূলকটা বিটা অবস্থানে বিদ্যমান, এই জন্য বিটা অবস্থানে ওএইচ মূলক থাকার কারণে এর নাম হয়েছে বিটা ডি ফ্রুক্টোজ। বিটা ডি ফ্রুক্টোজ। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে আলফা ডি ফ্রুক্টোজ, বিটা ডি ফ্রুক্টোজের স্ট্রাকচার শিখলাম। আচ্ছা, তাহলে এখন আমরা এই আলফা ডি এবং বিটা ডি ফ্রুক্টোজে কারো কোথাও প্রবলেম আছে? স্যার 2 নম্বরের উইচ কি 5 নম্বর থেকে আসছে? ইয়েস, 2 নম্বরের ওএসটা 5 নম্বরে, কারণ আমরা যদি 2 নম্বরে আমরা কি দেখেছিলাম, 2 নম্বর কার্বনে এখানে খেয়াল করো, 2 নম্বর কার্বনে শুধু কি আছে? অক্সিজেন, শুধু কিটোন আছে, তাই না? 2 নম্বর কার্বনে কি ছিল? জি স্যার। অক্সিজেন ছিল। কিটন। আর 2 নম্বরের একটা বন্ডের সাথে কে যুক্ত ছিল? CH2H, তাই না? তাহলে যখন আমরা স্যার। অক্সিজেন সেতু তৈরি করব, তখন 2 নম্বর কার্বনের ওটা অক্সিজেন সেতু তৈরিতে ব্যয় হয়ে যাবে, আর 2 নম্বর কার্বনে শুধু CH2H যুক্ত থাকবে। তাহলে তার ওখানে একটা বন্ড ফাঁকা ছিল, সেই একটা বন্ড তো আর ফাঁকা থাকবে না, সেই ফাঁকা বন্ডে কি এসে সংযুক্ত হবে? ওইচ এসে সংযুক্ত হবে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা যে বলেছিলাম যে ইরিথ্রোজের ওখানে আমি একটু ফিরে যাই, কারণ ইরিথ্রোজের ওখানে আমরা বলেছিলাম এটা কেন ডি হলো পরে বলবো। তাহলে এটা ডি হওয়ার মিনিংটা এখন কি বুঝো না বুঝো না? ডি ইরিথ্রোজ এটা কেন বলতেছি জি স্যার। বলো দেখি। জি স্যার বললে হবে না, বলতে হবে। স্যার কারণ ওয়েস্টটা ডানাবর্তী দক্ষিণাবর্তী বা ডানাবর্তী হ্যাঁ, আছে। ওয়েস্টটা কার কার ডানে আছে? স্যার কাইরাল কার্বনের, কত নম্বর? শেষ কাইরাল কার্বনের। ইয়েস, এবার ঠিক আছে। তাহলে ওয়েস্ট মূলকটা ইরিথ্রোজে 3 নম্বর কার্বন বা সবচেয়ে দূরের কাইরাল কার্বনের ডান দিকে অবস্থিত, এই জন্য এর নাম হয়েছে ডি ইরিথ্রোজ। এবার ঠিক হয়েছে। আচ্ছা, এবার আমরা আসবো ডি রাইবোজ। ঠিক একই কারণ, সবচেয়ে দূরের কাইরাল কার্বন বা 4 নম্বর কার্বনের ডান দিকে ওএইচ সংযুক্ত আছে, এই জন্য একে আমরা বলবো ডি রাইবোজ। আচ্ছা, এখন আমরা ডি রাইবোজের রিং স্ট্রাকচার। তাহলে ডি রাইবোজ যখন কোনো দ্রবণে থাকবে, তখন এদের 1 নম্বর কার্বন হলো অ্যালডিহাইড, আর 4 নম্বর কার্বন হলো সবচেয়ে দূরের কাইরাল কার্বন। এই জন্য 1 আর 4 পরস্পর কাছাকাছি এসে একটা অক্সিজেন সেতু তৈরি করে। হ্যাঁ, 2 নম্বর আর 3 নম্বর কাঠামো যা আছে তাই থাকবে। 2 নম্বর কাঠামোতে আমরা দেখছি বামে এইচ, ডানে ওএইচ, এই জন্য এইচ গেছে উপরে, ওএইচ গেছে নিচে। 3 নম্বর কাঠামোতেও দেখো বামে এইচ, এইচ গেছে উপরে, ডানে ওএইচ, ওএইচ গেছে নিচে। আর 4 নম্বর তো একটা অক্সিজেন সেতু তৈরি করেছেই একই সাথে। 5 নম্বরটা বাইরে আছে CH2OH, আর 4 নম্বরের যে এইচ, এই যে এই এইচটা এখানে অ্যাড আছে। তো 4 নম্বরের ওএইচটাই সেই ওএইচটা কোথায় যায় যুক্ত হবে? এটা 1 নম্বর কার্বনে যুক্ত হবে। ঠিক আছে, কারণ 1 নম্বর কার্বনের এই বন্ডটা ফাঁকা ছিল। হ্যাঁ, কারণ 1 নম্বর কার্বনের ওটা 4 নম্বর কার্বনের সাথে ব্রিজ তৈরিতে অংশ নিয়েছিল, আর 1 নম্বর কার্বনের শুধু কি থাকতো? এইচ। এই যে এইচটা, এই হলো এইচ। তাহলে এই উপরের ওএইচটা আসলো কোথা থেকে? এই উপরের ওএইচটা আসলো 4 নম্বর কার্বন থেকে। হ্যাঁ, এটা হলো ডি রাইবোজের রিং স্ট্রাকচার। এবার আসবো ডি অক্সি রাইবোজ। তাহলে এখানে হলো, এটা হলো ডি অক্সি রাইবোজ। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর কার্বনে একটা অক্সিজেন কম আছে, হ্যাঁ, এই জন্য এর নাম হয়েছে ডি অক্সি রাইবোজ। আর ডি বলার পিছনে কারণ এর দূরের কার্বন বা 4 নম্বর কার্বনের ডান দিকে
কি রয়েছে ওএইচ মূলক যুক্ত আছে, এই জন্য এর নাম হলো D2-ডিঅক্সিরাইবোজ। আর এখানকার কাঠামো আমরা দেখতে পাচ্ছি ডিঅক্সিরাইবোজের রিং স্ট্রাকচার। হ্যাঁ, আমরা এখানেও ঠিক একই রকম ভাবে 1 আর 4 পরস্পরের কাছাকাছি একটা অক্সিজেন সেতু তৈরি করবে। 2, 3 যে কাঠামো আছে সেটাই ঠিক থাকবে। 5 এটা বাইরেই আছে। আর 4 এর যে হাইড্রোজেন সেটা নিচে আছে। 4 এর হাইড্রোক্সিলটা চলে যাবে 1 নম্বর কার্বনে, এটা যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য এটার নাম হবে বিটা-ডিঅক্সিরাইবোজ। তাহলে এই হলো তাহলে আজকের লেকচার। তাহলে এখন বলো আজকের লেকচারে কারো কোথাও প্রবলেম থাকলে বলো, এখনো 4 মিনিট মতো সময় আছে, নাহলে আমি কিন্তু কিছু প্রশ্ন করব। স্যার 12 নাম্বার স্লাইডটা একটু দেখান। 12 নম্বর স্লাইড, আচ্ছা আবার গেলাম, বলো। স্যার এখানে লেখা পাইরোনুজ রিং, এগুলা বুঝলাম না। ও পাইরানোজ রিংটা হলো যে গ্লুকোজের, মনে করো যে সমস্ত রিং গুলো, এই গ্লুকোজের এখানে কয়টা রিং আছে? 1, 2, 3, 4, 5, 6। হ্যাঁ, তাহলে গ্লুকোজের যে হেক্সোস যে রিং, হেক্সোস কিন্তু সেটা যদি অ্যালডোজ হয়, হেক্সোস এবং সেটা যদি অ্যালডোজ হয়, মানে অ্যালডিহাইড গ্রুপ যদি থাকে, তাহলে সেই ধরনের সব রিং গুলোকে বলা হবে কি? পাইরানোজ রিং। বুঝতে পারলা? তাহলে গ্লুকোজ যেমন হলো হেক্সোস, ম্যানোজটাও হলো হেক্সোস, গ্যালাক্টোজ এরাও কিন্তু হেক্সোস। তাহলে এরা হেক্সোস, আবার একদিকে অ্যালডোস, তাহলে এদের রিং গুলোর নাম হবে পাইরানোজ। আবার যদি আমরা বলি ফ্রুক্টোজ কি অ্যালডোস? না, তাহলে কিটোজ। হ্যাঁ ফ্রুক্টোজটা হলো কিটোজ। তাহলে ফ্রুক্টোজের গঠনে এবার যাও। ফ্রুক্টোজের গঠনে আমরা দেখবো এটা হলো একাধারে কিটোজ, আর এর কাঠামোতে কি রয়েছে? 2 নম্বর কার্বনে কিটোন গ্রুপ আছে। এই জন্য কিন্তু এরা আর 6 কোণ বিশিষ্ট রিং হয় না, এখানে রিং হয়েছে 5 কোণ বিশিষ্ট রিং। কিন্তু আমরা যখন অ্যালডোজ প্লাস হেক্সোস দেখেছিলাম, এখানে আমরা 6 কোণ বিশিষ্ট রিং দেখেছিলাম। হ্যাঁ, এই জন্য এটার নাম হলো পাইরানোস। আর এটা হেক্সোস প্লাস একাধারে কিটোজ, এখানকার রিংটার নাম হয়েছে ফিউরানোস। তাহলে ফ্রুক্টোজ এই জন্য ফিউরানোস। হ্যাঁ, আলফা ডি ফ্রুক্টোজ বলো বা বিটা ডি ফ্রুক্টোজ বলো, দুইটাই ফিউরানোস। এবারে বুঝতে পারছো? বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। আর কারো কোথাও প্রবলেম আছে? স্যার এখানে যে আলফা আর বিটা নামকরণ করা হয়েছে, এটা কি হাইড্রোক্সিল গ্রুপের ডান আর বামের কারণে করা হয়েছে? হ্যাঁ, ডান বাম প্লাস হলো যে ওই যে আমরা দেখছি যখন ফিউরানোস রিং গঠন হয়, তখন 2 নম্বর কার্বনে 2টি অবস্থান তৈরি হয়। উপরের অবস্থানকে যথাক্রমে বলা হয় তোমার বিটা, আর নিচের অবস্থানকে বলা হয় আলফা। এখন হাইড্রোক্সিল কোন অবস্থানে যুক্ত আছে? যদি উপরে যুক্ত হয়, উপরে থাকা মানে কি? উপরে থাকা মানে বিটা। হলো ডানে, ঠিক আছে? ডানে। উপরে জি থাকা মানে স্যার। হলো বামে। বামে, সরি, উপরে থাকা মানে হলো বামে, আর নিচে থাকা মানে হলো, ডানে। ডানে। ঠিক আছে? তাহলে ওখানে ডানে জি স্যার। বামেও হবে, অথবা এখানে নিচে উপরে হবে। মানে এইভাবে তোমার নামকরণটা হয়, ওই যে পজিশনে থাকবে সেটার উপর নির্ভর করেই তখন ফ্রুক্টোজের নামকরণ করা হবে। আচ্ছা স্যার। ওকে, আচ্ছা জি এবারে স্যার। এবার বলো দেখি যে কেন 2 নম্বর আর কেন 5 নম্বর কার্বনের সাথে অক্সিজেন সেতু তৈরি হলো ফ্রুক্টোজে? এই স্যার কারণটা বলো। কাইরাল কার্বন, এই জন্য। কারণ 1 নম্বর কার্বন হলো 2 নম্বর। স্যার আবার প্রশ্নটা বলবেন? স্যার কার্যকারী মূল আর দূরবর্তী কাইরাল কার্বন। ইয়েস, এবার ঠিক আছে। দূরের কাইরাল কার্বন, এই জন্য। বলতে হবে হলো কার্যকরীমূলক কিটোন যেটা, সেটা 2 নম্বর কার্বনে আছে, আর সবচেয়ে দূরের কাইরাল কার্বন হলো 5 নম্বর কার্বন। এই জন্য এই 2 আর 5 এর মধ্যে অক্সিজেন সেতুটা তৈরি হয়। ওকে, জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ফ্রুক্টোজকে কি সুগার বলা হয়? কিটোজ। ফ্রুট সুগার। ফ্রুট সুগার। ফ্রুক্টোজকে কিটো সুগার বললে ওটা ঠিক আছে, কিন্তু আমি এখন মিনিং করতেছিলাম ফ্রুট সুগার বা হ্যাঁ, ফ্রুক্টোজ হলো ফ্রুট সুগার, ফ্রুটে ফ্রুক্টোজ বেশি পাওয়া যায়। কি থেকে নামকরণ করা হয়েছে ফ্রুক্টোজ? ফ্রুট কারণ থেকে। ফলে পাওয়া গেছে। হ্যাঁ, fruit বাদাম থেকে। ফল ও তো ক্লাসের আর সময় বেশি নাই, তোমরা এগুলো বেশি করে বাসায় প্র্যাকটিস করো, নাহলে কিন্তু ভুলে যাবা। প্রত্যেকটা স্ট্রাকচার আগে আঁকবা, স্যার। লিখে দেখাবা, মানে ওই যে যে ক্লাসে ওখানে দিয়ে দেবা, ইনবক্স করতে পারো আমাকে, ইমেল করতে পারো। তো ওকে ঠিক আছে, স্যার। সবাই ভালো থাকো। স্যার আপনার হ্যাঁ বলো। কমেন্ট করে দিয়ে দিব আপনার না যে না, আমার স্ট্রাকচার গুলো খাতায় ভিডিও। এঁকে ছবি তুলে ইমেল করে দিতে পারো, তাহলে দেখলাম।
ইমেল করে?